নমস্কার, আমি সিদ্ধার্থ চট্টোপাধ্যায়। আজকের এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি রাজ্য বিজেপির শিক্ষা সেলের রাজ্য কনভেনর শ্রীযুক্ত পিন্টু বাড়ি মহাশয়। নমস্কার। পিন্টু বাবু, আপনাকে স্বাগত জানাই প্রেস পয়েন্ট টুডে বাংলায়। প্রথম প্রশ্ন আপনাকে আজকের অনুষ্ঠানের, সুপ্রিম কোর্টের যে অর্ডার ছিল যে 26,000 চাকরি গেছে, এসএসসি যোগ্য অযোগ্য বাঁচতে তো সত্যি খুব অসুবিধা হয়েছে। সরকার পক্ষ জানিয়েছে যে আইনই একমাত্র ভরসা। এটা আপনি আমার সঙ্গে একমত অবশ্যই হবেন। সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী স্কুল ফেরত যাওয়ার কথা বলেছেন, কিন্তু শিক্ষকরা সরাসরি আন্দোলনের পথে গেলেন। এক্ষেত্রে আপনার মতামত জানতে চাইব। দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী চিরকালই দুরকম নীতি নিয়ে চলে। একদিকে ওনারা চাইছেন যে ওনাদের যে নেতারা, ওনারা পিসি ভাইপো মিলে সবাই একত্রে জড়িত হয়ে যোগ্য যারা মেধাবী ছিল, প্রকৃতভাবে প্যানেলে এসেছিল, তাদের বঞ্চনা করে ওনার দলে দাঁড়িয়েদের এবং আর্থিক বিনিময়ে বেশিরভাগ চাকরিটাই ওনারা বিক্রি করেছেন। এখন বিষয়টা হচ্ছে, রাজ্যের মহামান্য হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে, ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট বারে বারে বলেছেন যে আপনারা যোগ্য কারা অযোগ্য কারা আপনারা আলাদা করে দিন, আমরা যোগ্য অযোগ্য আলাদা করে যোগ্যদের চাকরি আমরা রেখে দেব। কিন্তু রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি সম্পূর্ণ প্রাতিষ্ঠানিক এই দুর্নীতিকে থেকে নিজেদের বাঁচাতে, নিজেদের নেতাদের বাঁচাতে এবং নিজের দলকে বাঁচাতে ওনারা যোগ্যদের লিস্ট এবং অযোগ্যদের লিস্ট আলাদা করলেন না আজ পর্যন্ত। একদম একদম। আরেকটা বিষয় বলে দিচ্ছি, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বললেন, আমরা 21 তারিখের মধ্যে আপনাদের যোগ্য লিস্ট আমরা দিয়ে দেব। মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডেকে বললেন আপনাদের ভয় নেই, আপনাদের পাশে আমি আছি, আপনাদের যোগ্যদের কেউ কোনোদিন কোনো বিপদে ফেলতে পারবে না, আমি আছি। কিন্তু বাস্তবের ক্ষেত্রে দেখা গেল উনি মিষ্টি মিষ্টি কথা বলে এই সব শিক্ষকদের সঙ্গে, যারা প্রকৃত যোগ্য তাদের সঙ্গে প্রতারণা করলেন। ঠিক একইভাবে অতীতে প্রতারণা করেছে পিটিটিআই ছাত্রছাত্রীদের সঙ্গে। যে আন্দোলন আমার নেতৃত্বে সারা রাজ্য জুড়ে হয়েছিল, যে আন্দোলনের উপর ভিত্তি করে সিঙ্গুর, নন্দীগ্রাম এবং পিটিটিআই তিনটা আন্দোলনের উপর ভিত্তি করে এই মমতা ব্যানার্জি ক্ষমতায় হয়েছিল। ক্ষমতা আসার আগে এবং ক্ষমতায় এসে প্রথম প্রেস কনফারেন্সে রাইট হাউসে দাঁড়িয়ে বলেছিলেন পিটিটিআই দের 3 বছর 3 ধাপে আমি রিক্রুটমেন্ট করব। আজ পর্যন্ত উনি করেননি এবং তাদের সঙ্গে প্রতারণা করে তাদের জীবনকে দুর্বিষহ করে তাদের জীবনকে শেষ করে দিলেন। উনি এইভাবেই চলেন। আপনার কথা অনুযায়ী আপনি বলছিলেন যে এখনো দিতে পারেনি। আমার ঠিক দ্বিতীয় প্রশ্নটা ঠিক এরকমই ছিল, ধরুন মামলা চলাকালীন এতগুলো দিনেও অনেকগুলো দিন তো পেরিয়ে গেল, যোগ্য অযোগ্য বাছাই করা কি সম্ভব ছিল না? একেবারে। এটা কি এসএসসি বাধ্যতা হয়ে কি বাঁচলো না? এতে আপনার কি মনে হয়? দেখুন, এসএসসি হচ্ছে কাঠের পুতুল। মমতা ব্যানার্জি আজকে মুখ্যমন্ত্রী এবং পিসি ভাইপো যেভাবে চালাবে দলকে, যেভাবে প্রশাসনকে চালাবে সেইভাবেই চলবে। ওনাদের নেতাদের নিজেদের বাঁচাতে এবং নিজেরা এই দুর্নীতি থেকে বাঁচতে, কারণ এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, কোনো সিঙ্গেল ম্যান দুর্নীতি নয়। আমরা পার্থ চ্যাটার্জিকে দোষ দিচ্ছি, উনি শুধু একা দুর্নীতি করেন, দুর্নীতিটা আগা পিছু নিচে থেকে ওপর পুরো দলটা জড়িত এবং নিমজ্জিত। কোটি কোটি টাকা, শয়ে শয়ে কোটি কোটি টাকার এখানে প্রতারণা হয়েছে। নিজেদের বাঁচাতেই ওনারা, শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী বলার সত্ত্বেও ওনারা দেখলেন যদি আমি প্রকাশ করি তাহলে গ্রামে গ্রামে যুদ্ধ বেজে যাবে, গোষ্ঠী দ্বন্দ্ব বেঁধে যাবে, ওনাদের নেতাদের গাছে বেঁধে কিংবা পোস্টারে বেঁধে যা অবস্থা করা তাই করে দেবে যদি ওনাদের সত্যিকারের অবৈধ প্যানেলটা প্রকাশ করে দেয়, বৈধ প্যানেলটা প্রকাশ করে দেয়। এটা পিন্টুবাবু, সেই সিদ্ধান্তটা আমরা এখান থেকে বসে নিতে পারি না। গাছে বেঁধে কি বেঁধে আমরা পরবর্তীকালে অবশ্যই দেখতে পাবো। আমরাও তো পড়াশোনা করে এসেছি, অবশ্যই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, তারপর বিএড কিংবা ডিএলএড, এতগুলো ডিগ্রি পার হয়ে তারপর টেট পরীক্ষায় বসো, এসএসসি পরীক্ষায় বসো, সব সার্ভ করে নিজের যোগ্যতা দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে রাত দিন পরিশ্রম করে নিজের মেধার ভিত্তিতে সেই জায়গায় পৌঁছেছি। আর যারা অযোগ্য টাকার বিনিময়ে তৃণমূল নেতাদের দিল, শূন্য পেয়ে, কেউ সাদা খাতা দিয়ে, কেউ পরীক্ষায় না বসে তারা চাকরি পেল।
আর তাদের কোটি কোটি যে টাকা নিয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে না? তাদের টাকা তো ফেরত দিতে হবে উইথ ইন্টারেস্ট সহ। তারা ছেড়ে দেবে ভেবেছেন আপনারা? কেউ ছাড়বে না। আমিও এখান থেকে অতীতেও বলেছি, আগেও বলেছি, গত পরশু ওনাদের সঙ্গে গিয়েছিলাম, ওনাদের মঞ্চে গেছি, বারে বারে যাচ্ছি, রোজ যাচ্ছি, এবং আমরাও বলছি ওনাদের মিছিলে যুক্ত হয়েও যে আপনারা যারা অবৈধভাবে রিক্রুটমেন্ট হয়েছেন আপনারা তো টাকা ফেরত পাচ্ছেন না, আপনাদের উইথ ইন্টারেস্ট সহ টাকা ফেরত দিতেই হবে যতই মমতা ব্যানার্জি বলুন। আর 20,000 25,000 টাকা যে ভাতা গ্রুপ সি ডিকে বলেছে কদিন দেবে? ওর বিরুদ্ধেও কেস হচ্ছে, কারণ জনগণের ট্যাক্সের টাকা এইভাবে বিলি দিতে পারে না। অর্থাৎ আপনাদের টাকার দাবি নিয়ে যে যে তৃণমূল নেতাদের আপনারা দিয়েছেন সেই তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও করুন, তাদের দিকে রাস্তায় নামিয়ে আনুন এবং পরিষ্কার করে দিন আপনাদের টাকা তারা নিয়েছে। একটা জিনিস বলি, যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে 31শে ডিসেম্বর পর্যন্ত বেতন পাবেন, এবং মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বেতন সরকার দেয়, আপনারা স্কুলে যান। তো মুখ্যমন্ত্রীর কি আস্থা হারালো? কিভাবে আস্থা রাখবেন যে যারা এতে না গিয়ে, স্কুলে না গিয়ে ওনারা আন্দোলনের পথ বেছে? কোথায় এখন স্কুল চলছে? এই ববি হাকিম মাননীয় মন্ত্রী, নিশ্চয়ই নিশ্চয়ই মাননীয় মন্ত্রী, উনি কি অশিক্ষিত? আমি জানি উনি অশিক্ষিত, অতটা শিক্ষা ওনার নেই। আর শিক্ষা যদি থাকতো উনি বলতেন না ওনারা স্কুলে যান। স্কুল গরমের ছুটি চলছে, তাদের শিক্ষক হচ্ছে স্কুলে যান। উনি মন্ত্রী না অন্য কিছুই জানেন না। যে মাস্টার মশাইরা 60 বছর পর্যন্ত, সরকার আজকে আছে 5 বছর পর চলে যাবে, যে দলই হোক, তার কোনো 100% নিশ্চয়তা নেই। 60 বছর পর্যন্ত চাকরি করার জন্য আমার মেধাবী ভাই বোনেরা, আমার কলিগরা তারা চাকরিতে জয়েন করেছে। সেই বিষয়ে তাদের হচ্ছে 31শে ডিসেম্বর পর্যন্ত তোমাদের আয়ু শেষ। আজকে একটা জিনিস, আপনার কথা অনুযায়ী আপনার কনফিডেন্ট দেখে সত্যি খুব ভালো লাগলো। সত্যি কি আপনি একটা কথা বললেন যে 5 বছর পরে সরকার চলে যাবে, সেটা তো সময় অবশ্যই বলবে। আমি একটু এই অনুষ্ঠানের যে বিষয় আমাদের শিক্ষা, সেটা থেকে একটু ডিফার করছি। আপনার কি মনে হয় যে 26-এ কি সত্যি সত্যি সরকার পাল্টাবে? 100% যাবে। এই সরকারের বর্তমান যে পরিস্থিতি, কোনোদিন ছাত্র যুবরা এইভাবে মাঠে ময়দানে নামেনি। আজ পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে 26,000 শিক্ষক কোনোদিন বাতিল হয়নি। প্রাইমারিও তার পিছনে লাইন দিয়ে আছে, যে কোনো মুহূর্তে ক্যান্সেল হয়ে যাবে। 600 মেধাবী ছেলেরা আজ রাস্তায়, একটা ছেলে পিছু 5 জন মিনিমাম পরিবারের সদস্য, তারও আরো রিলেটিভ আত্মীয় আছে। সাধারণ যারা যুব শিক্ষিত তারা চাকরি পাচ্ছে না, পুরো চাকরির বিষয়টাকে স্টপ করে রেখে দিয়েছে। একটা সরকার না করতে পারবে উন্নয়ন, শুধু ভাতা দিয়ে ভাতাজীবী করে সাধারণ মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে ভাতাজীবীতে পরিণত করবে 1,500 2,000 1,000 টাকা দিয়ে। তাহলে আমরা পড়াশোনাটা করছি কিসের জন্য? আর সাধারণ মানুষ বুঝছে। তাই আজকে মানুষ সমস্ত বিপর্যয়কে, আমার নামে 18খানা কেস দিয়েছে এই সরকার, কেস দিয়ে আটকে রাখতে পারবে না। সমস্ত বিপর্যয়কে পাশ কাটিয়ে সামনে চলে আসতে। তাই মানুষ ঠিক করেছে এই সরকারকে 26-এ হাঁটাবেই, এইটা মানুষ কনফিডেন্স নিয়ে চলে এসেছে। এবং তার মূলে এই তৃণমূলের দুর্নীতি তো আছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে, এবং মানুষ থেকে বিচ্যুতি আছে, যুব ছাত্র শিক্ষিত সমাজ থেকে বিচ্যুতি আছে। আর একটা বিষয় বলবো নিশ্চয়ই, যেটা আমাদের যারা আমরা সাংবাদিকতা করি তাদের সত্যিই খুব কষ্ট হয়েছে, কারণ আমরা সাংবাদিকরাও মার খেয়েছে। কিন্তু শিক্ষকদের উপরে পুলিশের নির্যাতন যেটা হয়েছে সেটা কার্যত পুলিশরা অস্বীকার করেছে, ঠিক আছে? তো এই জায়গাটায় তারা হকের চাকরি না, হকের চাকরি তারা চাইতে গেছিল, চাইতে গিয়ে পুলিশের মার খেল, পুলিশ লাঠিচার্জ করলো, পুলিশ নির্যাতন করলো। এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি এই বিষয়টাকে তীব্র ধিক্কার জানাই, তাই নয়, সঙ্গে সঙ্গে যেই মুহূর্তে মারে সেই সময় লাইভ স্পটে ছিলাম, সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভেও আমরা বলেছি সন্ত্রাসবাদী সরকার আর নেই দরকার। মমতা ব্যানার্জি নিজে মুখ্যমন্ত্রী, নিজে পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তার নির্দেশ ছাড়া, কারণ মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া একটা পাতাও নড়ে না পশ্চিমবঙ্গে। তার নির্দেশ ছাড়া পুলিশ কখনো মারে, এবং ওইভাবে মারে। আমরা পুলিশের বহু মার খেয়েছি, এই সরকারের আমলে খেয়েছি, বামফ্রন্টের আমলেও খেয়েছি। কিন্তু কর্মরত অবস্থায় যে শিক্ষকদের চাকরিটা এই সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফলে চলে গেছে, তারা হকের চাকরিটা দাবি করে বিকাশ ভবনে অবস্থান করেছে, তাদের সেই অবস্থানকে ভাঙচুর করতে নিজের তোলামূল নেতাকে দিয়ে, তার গুন্ডা বাহিনীকে দিয়ে প্রথমে হেলমেট দিয়ে মারধর করেছে। তারপরে তাও না পেরে, প্রতিরোধ করতে না পেরে পুলিশকে কাজে লাগিয়েছে গুন্ডা হিসাবে।
ওখানে যারা ছিল, যারা প্রতিবাদ করছিল, ওখানে সরকার বলছে কেউ প্রেগনেন্ট ছিল তাকে, তাদের সঙ্গে তার কত কনভারসেশন হয়েছে এবং তাদের বার করে দেওয়ার জন্য বলেছে, কিন্তু পুলিশ পলিটিক্স করে বার করতে দেয়নি, দায়টা ওদের উপর চাপাতে দিয়েছে। শুধু তাই নয়, আজকে পুলিশ দেখলাম নোটিশ পাঠিয়েছে যে ওনাদের 21 তারিখের মধ্যে সল্লেখ নদ থানায় হাজিরা দিতে হবে, নতুবা ওনাদের অ্যারেস্ট করবে। পুলিশের দম থাকুক, মমতা ব্যানার্জির দম থাকুক, ওদের দিকে হাত দেওয়া, সারা রাজ্য তোলপাড় হয়ে যাবে, আগুন চলে যাবে রাজ্যে। এই দায়িত্ব নিয়ে বলছি বিরোধী শিক্ষক সংগঠনের রাজ্য কনভেনার হিসাবে। মমতা ব্যানার্জির সেই দম নেই, সেই দম আমরা অনেক আগেই ভেঙে দিয়েছি। একবার দম নিয়ে দেখুক, অ্যারেস্ট করে আমরা যা করার বাকিটা করে দেবো। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ করে দেবে, যুব সমাজ করে দেবে, শিক্ষিত সমাজ করে দেবে। এই সরকারের আর মেরুদণ্ড নেই, মেরুদণ্ডটা ভেঙে চলে গেছে। একটা জায়গা থেকে আরেকটা বিষয় আমরা থেকে জানতে চাইব, পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ এক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ফিরহাদ হাকিম, আমি নামটা কোড আনকোড বললাম, উনি শিক্ষকদের উদ্দেশ্যে বললেন যে শিক্ষকরা নাটক করছেন। আপনার মনে হয় না যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে ভাষা চয়নটা হচ্ছে সরকারের জন্য, সরকার ক্ষেত্রে আরেকটু ধৈর্যশীল হওয়া উচিত ছিল নাকি? কি বলেন আপনি এই ব্যাপারে? যে গাছ যেমন তার ফল তেমন। মমতা ব্যানার্জি অতীতে নাটক করে করে আমাদের সঙ্গে প্রতারণা করে করে ক্ষমতায় এসেছে, আর রিপিট করলাম না। সমস্ত ক্ষেত্রে সাধারণ মানুষকে কি প্রতিশ্রুতি দিয়েছিল? নাটক করে কলকাতাকে লন্ডন বানিয়ে দেবো, দার্জিলিংকে সুইজারল্যান্ড বানিয়ে দেবো, সমস্ত পিটিটিআইদের সমস্যা মিটিয়ে দেবো, ডিএ এই সরকার বামপন্থী সরকার দিয়ে দিতে, আমরা দিয়ে দেবো। আজকে কি হলো? অর্ডারটা দীর্ঘদিন ধরে কেস লড়ে লড়ে আজকে সুপ্রিম কোর্টের জাজমেন্ট আমাদের পড়ে গেছে এবং 25% ডিএ হাতে নাতে দিতে হবে। সেই সরকারের মন্ত্রী কি বলছেন? নাটক করছেন। আমি বলছি বাবু হাকিম, আমিও দীর্ঘদিন ধরে লড়াই আন্দোলন সংগ্রাম করে আসছি। নাটক আপনি করেছিলেন যখন টিকিট পেয়েছিলেন না, মনে আছে? দিদির টালির চালে ঢিল মেরেছিলেন, তারপরে কাউন্সিলর হয়েছিলেন, তারপরে বিধায়ক মন্ত্রী হলেন নাটক করে করে। তাই নিজের মেজারটা এই মাননীয় শিক্ষক শিক্ষিকাদের উপর চাপিয়ে দিচ্ছেন, যাদের পেটের ভাত শেষ হয়ে গেছে, যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল। দীর্ঘ লড়াই করে আপনাকে মন্ত্রী হতে হয়নি, যোগ্যতার ভিত্তিতে মন্ত্রী হতে হয়েছিল। তাই নাটকটা আপনার দল করছে, আপনি করছেন, আপনার দিদিমণি করছেন, পিসি ভাইপো করছেন। কোথায় গেলেন অভিষেক ব্যানার্জি? আপনি তো ওদের নিয়ে বসবেন বলেছিলেন, বসেছিলেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন। কোথায় গেলেন মমতা ব্যানার্জি? আপনি ওদের সঙ্গে বসবেন বলেছিলেন। নাটক আপনাদের আর মানাচ্ছেন। একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে তার আমরা তীব্র নিন্দা জানাই। আমরা চাই সহজ সাধারণভাবে একটি সুন্দর ভাষা, অন্তত যেটা পশ্চিমবঙ্গের কৃষ্টি সংস্কৃতি, সেই ভাষা ফিরে আসুক। এটা অবশ্যই আমাদের পক্ষ থেকে আমরা চাইব। কিন্তু আমার শেষ প্রশ্ন, সমস্ত কিছু ঘটছে, আন্দোলন হচ্ছে, শিক্ষকরা আন্দোলন করছেন, বিরোধী দল বিজেপি কোথায়? বিজেপি তো দীর্ঘকালীন আন্দোলনের পথে আছে, কন্টিনিউ। আমি এটাকে যদি আরেকটুখানি ভেঙে দিই আপনাকে, যারা শিক্ষকরা আন্দোলনের রত যারা রয়েছেন তাদের পাশে দাঁড়ানো আমরা দেখেছি। যখন মমতা ব্যানার্জি বিরোধী দলনেত্রী ছিলেন সেই সময় যে আন্দোলন আমরা দেখেছি অ্যাজ এ বিরোধী নেত্রী হিসাবে, আপনার মনে হচ্ছে না যে সেই জায়গায় কিছু না কিছু খামতি হচ্ছে বা সেটাকে আরো সংগঠিত করা যাচ্ছে না? দেখুন, যে শিক্ষক আন্দোলনগুলো হচ্ছে সম্পূর্ণ অরাজনৈতিক ব্যানারে। আমরাও প্রথম যখন পিটিটিআই আন্দোলন করেছিলাম সমস্ত অরাজনৈতিক ব্যানারে। এখন বিষয়টা হচ্ছে সরাসরি দল যদি চলে যায় তখনই প্রশ্ন উঠছে এই বিরোধী দলের ইন্ধন আছে। গত পরশু আমি নিজে আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে গিয়েছিলাম, আমি নিজে সেখানে প্রেজেন্ট ছিলাম। সেখানে দেখলাম তৃণমূলেরই কিছু লোক আছে, তারা কেন বিরোধী দলনেতা আসবে, অথচ ওখানে 99% শিক্ষক চাইছে বিরোধী দলনেতারা আসুক। উনি বলে গেছেন আমি নিরপেক্ষভাবে বিরোধী দলনেতা, মানে সমস্ত দলের বিরোধী দলনেতা, কোনো একটা পার্টির বিরোধী দলনেতা নয়, সরকার শিক্ষিত বিরোধী দলনেতা। মমতা ব্যানার্জি
সরাসরি রাজনীতিটাকে গুলিয়ে ফেলছিলেন। বিজেপি সমস্ত দিক দিয়ে প্রত্যেকটা আন্দোলনে আছে, যে আন্দোলনে সরাসরি যুক্ত হলে রাজনৈতিক প্রভাব তাদের উপর তাদের ব্যথিত করছে, সেই আন্দোলন থেকে আমরা আলাদাভাবে বিজেপি আন্দোলন করছে, তাদের দিকে পূর্ণ সমর্থন করছে। সে ডিএ আন্দোলনই বলুন, চাকরি প্রার্থীদের আন্দোলন বলুন, চাকরি হারাদের আন্দোলন বলুন, যে কোনো আন্দোলনে সর্বদা বিজেপি পথে আছে এবং বিজেপির শিক্ষক সংগঠনের নেতৃত্ব হিসাবে পশ্চিমবঙ্গের যে কোনো আন্দোলন, সমস্ত আন্দোলনে সর্বাগ্যে আমরা এগোই। মানে আমরা শিক্ষকদের উদ্দেশ্যে কি এটা বলতেই পারি যে ওনাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে আপনারা ওনাদের সাথে রয়েছেন? একেবারে। আমরা পরশু দিনকে, কালকে, তার আগের দিনকে যেদিনকে পুলিশ মেরে তাড়ালো, আমরা সঙ্গে সঙ্গে হসপিটালে গেছি, হসপিটালে গিয়ে ডাক্তারে যাতে ভালো ট্রিটমেন্ট করে সেই ব্যবস্থা করেছি, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, বায়ো টয়লেটের ব্যবস্থা করেছি, যা যা তাদের প্রয়োজনীয়, কিন্তু তাদের অনুমতি কমে। কারণ আমরা চাই না আন্দোলনটাকে রাজনৈতিক রং লাগাক, এবং যেমন বাম অতি বাম মিলে অভয়াকাণ্ডটাকে জলাঞ্জলি দিয়েছিল, সেই জলাঞ্জলি হোক। এই আন্দোলনগুলো চায় না, এই আন্দোলন যেন আশার আলো থাকে এবং এই আন্দোলন যেন সার্থক হয়। সেই কারণে বিজেপি একটা গঠনমূলক সাংগঠনিক দায়িত্ব নিয়ে তাদের পাশে আছে, থাকবো, এবং আমরাও এই লড়াইয়ে সর্বাগ্যে সক্রিয়ভাবে এদের পাশে আছি এবং লড়াইয়ে সরাসরি আছি। একটা জিনিস শুনে খুব ভালো লাগলো যে পিন্টুবাবু বললেন যে যে শিক্ষকের আন্দোলন করছেন ওনাদের সাথে পিন্টুবাবু রয়েছেন, মানে রাজ্য বিজেপির শিক্ষা সেল অবশ্যই রয়েছে। আর একটা জিনিস না বললে নয়, আবার একটা কথা বলি, সেটা হচ্ছে রাজনীতি হোক, রাজনীতির আঙিনায় সুষ্ঠু, সুন্দর, এবং সেখানে যেমন সরকার পক্ষও থাকবে এবং সেখানে বিরোধী যে দলরা আছে তাদেরও পরিসর থাকবে, এবং ভাষা ভাষা যেন ঠিকঠাক রুচিশীল হয়।